শেখ মুজিব আওয়ামী লীগকে জন্ম দিয়ে গেছিলেন, আর শেখ হাসিনা স্থায়ীভাবে আওয়ামী লীগের নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছেন, আর আওয়ামী লীগ থাকবে না। কারণ আওয়ামী লীগ গত 15 বছর মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার করেছে। কেউ বাংলাদেশের একটি নাগরিকও বলবে না যে আওয়ামী লীগ নতুন রূপে রাজনীতিতে আসুক। তাদের প্রত্যেকটা এমপি মন্ত্রী, তাদের পাতি নেতা, চাপা নেতা, যত রকমের নেতা আছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। ঠিক না? বেরিয়ে বলছি ভাইরা আমার। সুতরাং আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। এই সরকার ক্ষমতা আসার পর আমরা উদ্বিগ্ন কেন? আজকে এখানে আমার মা বোনেরা বসে আছে। এই 5ই আগস্টের পূর্বে জুলাই এবং আগস্টের গত বছর যে নির্মম হত্যাযজ্ঞ চলেছে, এই হত্যাযজ্ঞ কারা চালিয়েছে? গত 15 বছর কারা দেশের মানুষকে গুম করেছে? কারা দেশের মানুষকে বিচার বৈধ হত্যাকাণ্ড ঘটিয়েছে? কারা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ নিরপরাধ মানুষকে অন্যায় মামলা দিয়েছে? কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে না? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই। আপনি আয়নাঘর পরিদর্শন করেছেন। আয়নাঘরের নির্মমতা, আয়নাঘরের বিভৎসতা আমরা পত্রিকায় দেখে শুনেছিলাম, চোখে দেখি নাই। কিন্তু আপনি পরিদর্শন করার সময় কেন যারা গুমের শিকার হয়েছে, বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কেন তাদের পরিবারকে খবর দেন নাই? আপনার উচিত ছিল তাদের সংগঠনকে, তাদের নেতারা, তাদের ব্যক্তি পরিবারগুলিকে কিছুটা হলেও সম্মান দিয়ে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখানো। আজকে আপনি সেই জায়গায় গিয়েছেন। এই আয়নাঘরগুলিকে আজকে কারা সংস্কার করেছে? এই আয়নাঘরগুলিকে কারা এই ক্ষমতায় আসার পরে পরিবর্তন করেছে? এই আয়নাঘরগুলির সাথে কারা জড়িত ছিল? এখনো তারা কেন চাকরিতে বিদ্যমান রয়েছে? বিভিন্ন বাহিনীর প্রধানরা এখনো কেন, বিভিন্ন বাহিনীর এই সব কর্মকর্তারা, পুলিশ হোক, বিজিবি হোক, সেনাবাহিনীর সদস্য হোক, এই অন্যায় জঘন্যতম অপরাধের সাথে তারা জড়িত, কেন তারা এখনো জড়িয়ে রয়েছে? তাদেরকে বিচারের আওতায় দৃশ্যমান আমরা দেখতে চাই। এটি জনগণের প্রত্যাশা, এটি জনগণের আকাঙ্ক্ষা, এটি জনগণ চায়। আমার পরিবার হারিয়েছে যে রহমত চেয়ারম্যান, তার ভাতিজাকে ক্রসফায়ারের শিকার হয়েছে। আমার ইউনিয়নে আমার আরেকটি কর্মী বাঘা, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখানে মঞ্চে যারা আমরা বসে আছি, এমন কোনো ব্যক্তি নাই যারা বাড়ি ছাড়া, গৃহ ছাড়া হয়ে নাই। এই জাহাঙ্গীর বলেন, এই কমিশনার বারেক বলেন, তারাও জেলখানায় ঠিক গিয়েছে। আমার স্ত্রী পাপিয়া, তার নামে 80টা মামলা হয়েছে। সে 6 মাসের অধিক সময় ঢাকা কারাগারে বন্দী ছিলেন। আমার বাড়ি এখনো গিয়ে দেখেন, আমার বাড়ির ঢুকতেই সামনে জানলা দেখবেন, সেখানে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল ওদুদ মেয়ার হুকুমে, এবং গোটা বাড়ির ওই জানালার ওয়াল, জানালা সব মাটিতে চুরমার হয়ে গেছিল। আমি মামলাও করতে পারি নাই। আর আজকে দুঃখ লাগে, আজকে কষ্ট হয়। আজকে যখন এই জামাত ইসলামের নাম নিয়ে আমি বলছি, যাদের সাথে আমি গত 96 সাল থেকে এই নির্বাচনী এলাকায় নির্বাচন করি, যখন আমাকে বিপুল ভোট দিয়ে বারবার কাকে হুমকি দেন, কাকে ধমক দেন, কাকে দেখে নিতে চান? এত বড় স্পর্ধা কোথায় পেয়েছেন? আমি কোনো নাম নিয়ে কথা বলি নাই। বাংলাদেশের পার্লামেন্টে 2018 সালে ছিলাম। আপনি বলেছেন জনাব নজরুল ইসলাম, আমি নাকি আওয়ামী লীগের সাথে আঘাত করে ওই নির্বাচনে বিজয়ী হয়েছে। কেন সেই নির্বাচনে নজরুল ইসলাম বুলবুল নির্বাচন করে নাই? 74,000 ভোটে আমার সাথে হেরেছে। কেন আপনি নির্বাচন করেন নাই মেয়রে? আওয়ামী লীগের ক্ষমতার সময় লিটনকে নৌকা প্রতীক নিয়ে লিটন আওয়ামী লীগের প্রার্থী ছিল না, তাকে পরাজিত করে আপনি বিজয়ী হন নাই? আপনি কি ওদুদকে টাকা দিয়ে হঠাৎ করে নির্বাচনে জিতেছিলেন? কথা বলার আগে হিসাব করে বলবেন, কথা বলার আগে সতর্ক। আপনি দায়িত্বশীল নেতা। আপনি বলেছেন যে আমি নাকি নবাবগঞ্জের কোনো আন্দোলন সংগ্রামে ছিলাম না। এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যাচার কিভাবে করেছেন? জামাত ইসলামের নেতাদের কি চরিত্রের বৈশিষ্ট্য এইরকমই মুনাফিকি কথাবার্তা? আপনি দায়িত্বশীল জায়গায় আছেন। আপনার পিছন দিকে আমি ওই ভিডিও লিঙ্কটি আমার কাছে আছে। আমি বক্তব্য শুনে হতভম্ব হয়েছি, স্তম্ভিত হয়েছি। আপনার এক পাশে লতিফুর রহমান দাঁড়ানো, পাশে মুখলেস চেয়ারম্যান দাঁড়ানো,
কতদিন মিটিং করেছি রাজনীতির ওই মোড়ে, সেখানে লতিপুর বক্তৃতা দিয়েছে, লতিপুর রহমান সাহেব, মুখলেসও বক্তৃতা দিয়েছে, নজরুল বক্তৃতা দিয়েছে, বারের বক্তৃতা দিয়েছে, আমাদের নেতা কর্মীরা অনেকে উপস্থিত ছিল, পুলিশ এসছে, দাঁড়া খেয়ে আমরা পালিয়ে গেছি। কি অসত্য বলছি? এখানে সাংবাদিকরা আছে, ফুটেজ খুললে পাওয়া যাবে। আপনি কোন দুঃসাহস নিয়ে কথা বলেছেন? আমরা শহরে মিটিং করতে পারি নাই, ঝিলিম বাজারে গিয়ে মিটিং করে এসেছি। আমি শহরে মিটিং করতে পারি নাই, বালিয়াডাঙ্গার পালসা থেকে মিটিং করে এসেছি, একসাথে একই সাথে মিটিং করেছি। আর আপনি বলে দিলেন যে আমি এই আন্দোলনের সময় আমি ছিলাম না। কতটি মামলা হয়েছে, কতটি মামলা আজকে উচ্চ আদালত থেকে স্টে করেছি। আপনি কি জানেন? সেগুলো কি জানেন? এই সমস্ত কথা মনে করেছেন গলাবাজি করে কথা বললে মানুষ আপনাকে ভোট দিয়ে দিবে? সাবধান হয়ে কথা বলবেন, অতি সতর্ক হয়ে কথা বলবেন। জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে আমার বলার আছে, আমি বলবই। জামাত ইসলাম একটি রাজনৈতিক দল। জামাত ইসলামকে নিয়ে আলোচনা করলেই আপনাদের জামাতের মৌলবীরা, মাওলানারা বলে যে হারুন আলেম বিদ্বেষী হয়ে গেছে। আজকে আপনার বিভিন্ন ইউটিউব খুলে আপনাদের ইউটিউবে যে অপপ্রচার চালাচ্ছেন, আমি তাদেরকে চিনিও না, তাদের সাথে আমার কোনদিন কোনো পরিচয়ও না। এইখানে কদিন আগে আমাদের আজহারি সাহেব সমাবেশ করে গেলেন মাহফিলের নামে, ওইটি আপনি জামাতের মঞ্চ ছিল। আবু জার গিফারি সভাপতি ছিলেন, নুরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি। ঠিক না? বেটি বলছি আপনারা করেছেন, অসুবিধা নাই, আমার বাড়ির সামনেই করেছেন। আর আজকে আমরা হত্যার হুমকি দেন, দেখে নেব? আরে আল্লাহ হচ্ছে জীবন মৃত্যুর মালিক, ওইসব হত্যার হুমকি টুমকি দিয়ে লাভ হবে না। জনগণ মূল্যায়ন করবে। নির্বাচনের জন্য প্রস্তুত হন, নির্বাচনের জন্য যান, নির্বাচনের জন্য মানুষের কাছে ভোট চান। ধর্ম ব্যবহার করে মানুষের কাছে ভোট চান না, ধর্মের অনুভূতি দিয়ে ভোট চান না, ধর্মের সুশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চান না। আল্লাহ পাক কোরআনেই বলে দিচ্ছে তোমার অন্তরে এবং প্রকাশ্যে সব খবর সম্পর্কে আল্লাহ পাক জানেন। সুতরাং ভাইরা আমার, আমি কোরআন হাদিস সম্পর্কে বেশি কিছু জানি না, তবে আমি অনুরোধ করব যে চাঁপাইনবাবগঞ্জে আমাকে নিয়ে বেশি লাগাঘাটা করতে যায় না, করবেন ব্যক্তিগত লাগাঘাটা করবেন। আমি অনুরোধ করব রাজনৈতিকভাবে নাড়াঘাটা করেন, ব্যক্তিগত নাড়াঘাটা করেন না। আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই দোষ ত্রুটিকে আমরা মুক্ত রই, প্রত্যেকেরই দোষ ত্রুটিতে আছে। সুতরাং আমরা রাজনীতি করি, দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল কথা বলবো, দায়িত্বশীল আচরণ করব। রাজনীতির ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষণ থাকবে, মন্তব্য থাকবে, এটি নিয়ে আপনি বিশ্লেষণ করবেন, কথা বলবেন, যুক্তি দিবেন, গ্রহণ করবেন ইনশাআল্লাহ।